2014 সাল থেকে এখন 2025 সাল চলে আসছে। 2014 সালে 8ই ফেব্রুয়ারি রাতে বিল্লালের গায়ে হলুদ অনুষ্ঠানে আমরা এবং আমার পুরো এলাকা পরিবার সেখানে ছিলাম। সেখানে মদ পান করে সোর্স সুমন এসে মেয়েদের সাথে উশৃঙ্খলা করতেছিল, তারই প্রতিবাদ করায় আমাদের কাল হবে তা আমরা কখনো ভাবতে পারিনি। তো সোর্স সুমন মদ খেয়ে মেয়েদের সাথে উশৃঙ্খলা করার অবস্থায় ওকে বোঝানোর পর বোঝে না, পরে একটা থাপড় দিয়ে তাকে সরাই দেওয়া হয়েছিল, মাতাল অবস্থা ছিল। তো সেই সোর্সের কথায় যে পুলিশ বাহিনী এইভাবে আসবে কল্পনার বাইরে ছিল। 20 থেকে 25 জন পুলিশ সোর্সের কথায় এসে সেখানে মানে এমন উশৃঙ্খলা করেছে, শিশু মুরব্বী এলাকাবাসীকে লাঠি চার্জ করে যেভাবে যাকে পারছে মারছে, মেরে ওখান থেকে আমাকে এবং আমার ভাইসহ 8 জনকে ধরে নিয়ে যায়। এলাকাবাসী যখন বাধা দেয় নিয়ে যেতে, তখন সে নিজের মাজা থেকে ম্যাগজিন 2টা বের করে আকাশের দিক ফাঁকা গুলি করে। এমন আতঙ্ক করে 2014 সালে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে থানা নির্মমভাবে নির্যাতন করে আমার ভাইকে হত্যা করা হয়। সেই হত্যার পর আমাদেরকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র মামলা দিয়ে আমাদেরকে কারাগারে পাঠানো হয়। পরে এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় আন্দোলন করতে নামে। যখন আন্দোলন হয় তখন আমাকে, আমার মায়ের, আমার পরিবার, আমার এলাকার মাঝে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তখন পরে পুলিশের পক্ষ থেকে একটা মামলা করা হয়, আম্মুর পক্ষ থেকে একটা মামলা করা হয়। আম্মু তো থানায় মামলা করতে পারেনি, জিটি হিসাবে গ্রহণ করেছিল তখনকার পুলিশ সদস্যরা। পরে আম্মু কোর্টে ব্লাস্টের মাধ্যমে কোর্টে গিয়ে মামলাটা করেছিলেন। তো আম্মুর মামলা, পুলিশের মামলা, এই 2টি মামলা তদন্তের জন্য আমাদের ডিবিকে দেওয়া হয়েছিল। তো ডিবি অফিসে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, প্রলোভন, লোভ তারা আসামি পক্ষ দিয়েই গিয়েছে। পরে আমরা সব সাক্ষীগুলোকে নিয়ে সাক্ষী দিয়েছি ডিবি অফিসে অনেকবার। তো মামলার কোনো অগ্রগতি কখনো দেখতে পাইনি। আমি অসুস্থ অবস্থায় অনেকবার ডিবি অফিসে গিয়েছি। একদিন দেখি ডিবি অফিসে যে ডিবি কর্মকর্তা যিনি, যার রিপোর্টে তদন্ত রিপোর্টে আদালতে যাওয়ার পর সেই আসামিদের শাস্তি হবে, সেই তদন্ত অফিসারের সাথে এসআই জাহিদ বসে যদি লাঞ্চ করে, তাহলে আমি কিভাবে আমার ভাইয়ের বিচার পাবো? তখন সেই দৃশ্যটা আমি দেখে আমি সেখানে ভেঙে পড়ি। ভেঙে পড়ার পর আমি জানতে পেরেছিলাম যে 2013 সালে একটি আইন হয়েছিল, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। সেই আইনটির মধ্যে পরে আমি মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে সালমা আপার থেকে আমি মামলাটা ওই ওসি সহ 8 জনের বিরুদ্ধে আমি মামলা করি। মামলা করার পর মহানগর দায়রা জজ আদালতে মামলা করি। সেই মামলাটা মহানগর দায়রা জজ আদালতকে বলছিলাম যে এটা জুডিশিয়াল ইনকোয়ারি দিতে, কারণ পুলিশের পক্ষে পুলিশ কখনো বিপক্ষে যাবে না, তার কারণে জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলাম। সেই ইনকোয়ারিটা ম্যাজিস্ট্রেট আদালত, 17 নম্বর আদালত মারুফ হোসেন স্যারকে এই তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে। তিনি আল্লাহর রহমতে মামলাটা গ্রহণ করে আপনার সাক্ষীগুলো চলতেছে ম্যাজিস্ট্রেট কোর্টে। তখন সাক্ষীগুলো চলাকালীন আমাকে এলাকা থেকে বিভিন্ন রকমের যারা পুলিশের চামচামি করে, দালালি করে, তাদেরকে ওই বাহিনীগুলো কিনে নিয়েছিল। তারা আমার সাক্ষীগুলো যারা ছিল, যারা ঘটনাগুলো দেখেছে, তাদেরকে কিনে নিয়েছিল অনেকভাবে। তারা কেনার চেষ্টা করেও কিনতে পারেনি, আমাকে কেনার চেষ্টা করছে। আমার বাসায় আসছে, এলাকার যারা প্রতিনিধি আওয়ামী লীগের ছিল তাদেরকে কেনার চেষ্টা করছে এবং কিনেছেও। এলাকার সংসদ সদস্য, তার কাছেও তারা গিয়েছিল। সব ধরনের মিলিয়ে পরে কোনোভাবে তারা আমাকে আপোস করতে পারেনি। পরে তারা ওই দোষী প্রমাণ হয়েছে যে তারা জনিকে হত্যা করেছে। পরে মহানগর হাকিম আদালত মারুফ হোসেন এই 5 জনকে অভিযুক্ত করে প্রতিবেদন আদালতে দিয়েছে। ওখান থেকে আবার সাক্ষী শুরু হয় 2016 সালে। ওখানে আবার সাক্ষী শুরু হয়, তখনও আবার বিভিন্ন রকমের সাক্ষী সময় অনেক ধরনের ষড়যন্ত্র, প্রলোভন, হুমকি, মানে আমার লাইফটাকে তারা ঝিরঝির করে দিয়েছে। মানে এমন এক পরিস্থিতির মধ্যে আমি পার হয়েছি, একমাত্র আমি, আমার আল্লাহ আর আমার পরিবার ছাড়া আমি কাউকে বোঝাতে পারবো না। এবং আমাকে গণমাধ্যম সহযোগিতা করছে বিদায় আমি এ পর্যন্ত আসতে পারছি। বিষয়গুলো আমি তুলে তুলে ধরেছি, সবার চোখে পড়েছে বিদায় আমার জিনিসগুলো তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। এমন এক পর্যায়ে আমি পার হয়েছি। পরে সাক্ষ্যগ্রহণ চলানো অবস্থা তারা কি করলো, কোনোভাবে আমাদেরকে কিনতে না পেরে তারা হাইকোর্টে মামলাটা স্থগিত করে দিল। হাইকোর্টে মামলাটা স্থগিত করার পর হাইকোর্টে প্রায় মামলাটির 1.5 বছর মামলা বন্ধ হয়ে রইল। বন্ধ হয়ে থাকার পর মামলা এখন আর চলে না। তখন আমি আবার হাল ছেড়ে দিই। কি একটা পরিস্থিতি তখন, মানে আমি চারোদিক থেকে ভেঙে পড়ছি যে এত কষ্টর পরও এই দেশে আমি বিচার পাবো না। পরে এক পর্যায়ে আবার আমি সারা আপার সাথে যোগাযোগ করি। তখন মহিলা আইনজীবী সমিতি বলেছেন যে আমরা হাইকোর্টে আমাদের কোনো প্রতিনিধি নাই, তুমি এটা দেখো কি করা যায়। পরে আমি তো মনে করেন সারা আপার সাথে যোগাযোগ করছি। সারা আপা পরে হাইকোর্টে তাদের আইনজীবী দিয়ে পরে হাইকোর্টে আপনার আল্লাহর রহমতে আদেশ পেয়েছি যে এই মামলাটি 5 জনের বিরুদ্ধে চলবে।
তখন আবার সাক্ষী শুরু হয়। এই বিভিন্ন রকমের সাক্ষী, এটা চারোদিক থেকে বিভিন্ন রকমের প্রলোভন থেকে পার হয়ে আমি 2020 সালে মামলার একটি ধাপ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পার করতে পেরেছি, যে আমি প্রমাণ করতে পেরেছি যে আমার ভাই জনিকে এই পুলিশ সদস্যরা হত্যা করেছে পল্লবী থানা। এই প্রমাণটা এখন কি বর্তমানে কি পজিশন আছে? এই প্রমাণটা করার পর থেকে আমাকে তারা 3 পুলিশ সদস্য কারাগারে রয়েছে, 2 পুলিশ সদস্য কারাগারে, 1 সোর্স কারাগারে রয়েছে, একজন সোর্স জামিনে রয়েছে, আর একজন পুলিশ সদস্য পালাত রয়েছে। সেই পলাতক আসামি পুলিশের সদস্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে এবং হাইকোর্টে মামলাটা আপনার আদেশের পর ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেগুলো সব স্থগিত হয়ে রয়েছে। হাইকোর্টে মামলাটি শুনানি পর্যায়ে ছিল। সরকার পতনের পর থেকে এখন মামলাটা শুনানি হয়নি, যেহেতু বেঞ্চ ভেঙে গিয়েছে। এখন আমরা চেষ্টায় আছি যে যত দ্রুত এই মামলাটা শুনানি হয়ে যাতে নিষ্পত্তি হয়। আমার দাবি, আমার অনুরোধ, আমার চাওয়া যে আমার ভাইয়ের বিচারটা যাতে আমি পাই। হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিসের কাছে আমি অনুরোধ করব, মাননীয় সরকার যারা উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার ভাইয়ের বিচারটা যাতে আমি দূরত্ব পাই। তার কারণে আমি যাতে আমার এই বিচারের কারণে যাতে এই পুলিশ হেফাজতে যারা মৃত্যুবরণ করবে, যারা ভুক্তভোগী হবে, তারা যেন আশা সাহস নিয়ে থাকবে যে বিচার বাংলাদেশে রয়েছে, এবং কি পুলিশ সদস্য যারা তারাও অপরাধ করার আগে 10 বার চিন্তা করবে যে বাংলার মাটিতে পুলিশের বিচার হয়। আমি এই 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পুলিশ প্রধানমন্ত্রী, পুলিশ কমিশনার এমন কেউ নাই যে তাকে আমি চিঠি দেই নাই। আমার কাছে রিসিভ কপি ডকুমেন্টস রয়েছে, একবার না একাধিকবার আমি তাদেরকে দিয়েছি যে পুলিশের হেফাজতে আমার ভাই